প্রস্তাবিত বাজেট ভাবনার কেন্দ্রে মানুষ। সংসদে 46,516 কোটি টাকার সম্পূরক বাজেট পাস। দেশ ডিজিটাল হয়েছে বলেই করোনায় সেবা দেয়া যাচ্ছে বললেন প্রধানমন্ত্রী। হাল না ছাড়ার আহ্বান। 2 সিটিতে 48 হটস্পট, জানালেন মেয়র। রেড জোনে 30 জুন পর্যন্ত ছুটি। 100তম দিনে আক্রান্ত 90,000 ছাড়ালো। হাসপাতালে অবহেলায় মৃত্যু ফৌজদারি অপরাধ বলছে হাইকোর্ট। শ্রদ্ধা ভালোবাসায় সিলেটের প্রথম মেয়র কামরানের চিরবিদায়। মায়ের কবরের পাশে দাফন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে। সাথে আছি আমি আশা সাবেরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংসদে 2019-20 অর্থ বছরের সম্পূরক বাজেট পাশ হয়েছে। সংশোধিত বাজেটের আকার 5,01,577 কোটি টাকা। এ সময় আলোচনায় অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল বলেন, প্রস্তাবিত বাজেটে মানুষকে ভাবনার কেন্দ্রে রাখা হয়েছে। এই মানবিক বাজেটকে অর্থনীতি পুনরুদ্ধারের চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন তিনি। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। 2019-20 অর্থ বছরের মূল বাজেট পর্যালোচনায় দেখা যাচ্ছে ৬২ মন্ত্রণালয় ও বিভাগের অনুকূলে নিট বরাদ্দ ছিল 5,23,190 কোটি টাকা। এর মধ্যে 26টির খরচ বেড়েছে 46,516 কোটি 11 লাখ টাকা, কমেছে 35টির 18,03,053 কোটি 97 লাখ টাকা। ব্যাখ্যামূলক স্মারক সহ মঞ্জুরি দাবি একটু পরে 21,613 কোটি টাকা সার্বিকভাবে হ্রাস পেয়ে সংশোধিত বাজেটে বরাদ্দের নিট পরিমাণ দাঁড়িয়েছে 5,01,577 কোটি টাকা। এই সংক্রমণ, এই করোনা ভাইরাস থেকে তাদেরকে যতটা আমাদের চেষ্টা থাকবে তাদের রক্ষা করা। এই সম্পূরক বাজেট নিয়েই সোমবার আলোচনা শুরু হয় সংসদ অধিবেশনে। বরাদ্দ হ্রাস করা হয়েছে 35টি, বা কোনো পরিবর্তন হয়নি একটি। 24টি মঞ্জুরি দাবি সংশ্লিষ্ট সংসদদের আলোচনার জন্য প্রস্তাব দেন স্পিকার। উত্থাপিত মঞ্জুরি দাবিটির পক্ষে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারবেন। দাবিগুলো উত্থাপন করেন প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা। আমি শেখ হাসিনা প্রধানমন্ত্রী প্রস্তাব করছি যে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ খাতে 2020 সনের 30 জুন তারিখে সমাপ্য অর্থ বছরের প্রয়োজনীয় সাকল্য পরিচালন বা উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে 53,34,00,000 টাকা মঞ্জুর করা হোক। এরপর সবগুলো দাবি বিনা বিরোধিতায় পাশ হয়ে যায়। যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। পরে সমাপ্য অর্থ বছরে মঞ্জুরিকৃত অর্থের অধিক অর্থ অনুমোদন ও নির্দিষ্টকরণে 3টি বিল এবং সম্পূরক বিল উত্থাপন করেন অর্থমন্ত্রী। সমাপ্ত অর্থ বছরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হতে অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের উদ্দেশ্যে আনিত বিলটি নির্দিষ্টকরণ সম্পূরক বিল 2020 এই মহান সংসদে পাশ করা হোক। অর্থমন্ত্রীর প্রস্তাব সর্বসম্মতিতে কণ্ঠভোটে পাশ হয়। নির্দিষ্টকরণ সম্পূরক বিল 2020 সংসদে পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব নির্দিষ্টকরণ সম্পূরক বিল 2020 সর্বসম্মতিক্রমে সংসদে পাশ হলো। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। দেশ ডিজিটাল হয়েছে বলেই করোনাকালে মানুষের সেবা দেয়া যাচ্ছে, এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, মাথাপিছু আয় বৃদ্ধি এবং উন্নয়নের ধারাবাহিকতা করোনা সংকটে স্থবির হয়ে গেছে। তাই এই সংকটেও হাল না ছাড়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। যাকে নিরাপত্তা দেওয়া হচ্ছে তারই নিরাপত্তা। গণভবন থেকে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর 34তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এসএসএফ সদস্যরা যুক্ত হন প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হল থেকে। আমি জানতাম যে সেই সময় আমার করোনা সংকটে এই দূরত্ব, তবে প্রধানমন্ত্রী তার দিক নির্দেশনামূলক বক্তব্যে ডিজিটাল বাংলাদেশের সুফল তুলে ধরেন। ডিজিটাল করেছিলাম বলে আজকে করোনা নামে যে একটা ভাইরাস সারা বিশ্বকে আজকে একেবারে স্থবির করে দিয়েছে, তারপরেও আমরা আমাদের
দেশের মানুষের সেবা করতে পারছি। সরকারের টানা 3 মেয়াদের সাফল্যের দাবিদার জনগণ। একথা উল্লেখ করে করোনার নেতিবাচক প্রভাব মোকাবেলায় সাহস দেন বঙ্গবন্ধু কন্যা। আমি চাই আমাদের মানুষের ভিতরে যেন একটা আস্থা থাকে, বিশ্বাস থাকে। সেই বিশ্বাস আস্থাটা ধরে রাখতে হবে, কারণ আমরা হার মানবো না। মৃত্যু তো হবে, মৃত্যু যে কোনো কারণে হতে পারে, কিন্তু তার জন্য মৃত্যু ভীতু হয়ে হার মানতে হবে এই ধরনের একটা অদৃশ্য শক্তির কাছে, এটা তো না। সেজন্য আমাদেরও সেইভাবে প্রচেষ্টা চালাতে হবে। এবং আমি দেশবাসীকে সেটাই বলবো যে স্বাস্থ্য সুরক্ষার জন্য যা যা নির্দেশনা, সেগুলি মেনে চলে নিজের জীবনকে চালাতে হবে। তুলে ধরেন সাম্প্রতিক বাস্তবতা। এই শোকের মধ্য দিয়েই এগিয়ে যাবার তাগিদ দেন তিনি। কারণ জীবন মৃত্যু খুব পাশাপাশি। আমরা একদিকে যেমন মৃত্যুর খবর পাই, আবার অন্যদিকে অন্য কর্মসূচিও করতে হয়। এটাই আমাদের জীবন। কারণ আজকেও, গতকালকেও আমাদের একজন পার্টির সাবেক মেয়র সিলেটের মারা গেছে, কামরান। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। বিশেষ নিরাপত্তা বাহিনীকে আধুনিক ও প্রযুক্তি জ্ঞান সম্পন্ন করে গড়ে তোলার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আমাদের যারা নিরাপত্তায় আছে তাদেরকেও সেই আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন হতে হবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। সুন্দরবন রক্ষায় উপকূলে সবুজ বেষ্টনী তৈরির আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় মুজিব বর্ষে দলের নেতাকর্মীদের অন্তত 3টি করে গাছ লাগানোর আহ্বান জানান। বলেন, নিজ জমি না থাকলে সড়কের দুপাশে গাছ লাগাতে হবে। পাশাপাশি বেশি করে ফলজ গাছ লাগানোর প্রতিও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। শুধু বাইরে থেকে কিনে নিয়ে আসবো না, আমি ইতিমধ্যেই আমাদের কৃষিমন্ত্রীকে বলেছি এবং সাবেক কৃষিমন্ত্রী তার সঙ্গে বর্ষে আমরা সকলে মিলে বৃক্ষরোপণ করে আমাদের এই দেশকে রক্ষা করি, দেশের পরিবেশ রক্ষা করি, আর মানুষের খাদ্য নিরাপত্তা আমরা নিশ্চিত করি। এই কথা বলেই এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বৃক্ষরোপণ কর্মসূচি 1427 বাংলা শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। এবার আমাদের বিশেষ আয়োজন করোনা সংক্রমণের 100 দিন। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির 45টি এলাকা রেড জোন হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে এখনও সীমানা নির্ধারণ হয়নি। সীমানা নির্ধারণ হলে 48 ঘন্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। যেসব এলাকাতে ম্যাপিং আগে হবে সেই এলাকাতে আমরা আগে শুরু করতে পারবো, এবং আমাদেরও কিন্তু মিনিমাম 48 ঘন্টা কিন্তু সময় লাগবে প্রিপারেশনের জন্য। সুতরাং আমরা যত তাড়াতাড়ি আমাদেরকে জানাতে পারবে স্বাস্থ্য অধিদপ্তর থেকে, তত তাড়াতাড়ি আমরা আমাদের কাউন্সিলরদের সাথে বসে রেড জোন বাস্তবায়ন করার সর্বোচ্চ চেষ্টা করব। এদিকে করোনা সংক্রমণ রোধে রেড জোনে 16 থেকে 30 জুন পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের এক আদেশে বলা হয়, 3 মে থেকে যেভাবে সীমিত পরিসরে অফিস চলছিল সেভাবে গ্রিন জোনগুলোতেও চলবে। তবে রেড জোনে সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে এবং বসবাসকারী এসব দপ্তরের কর্মকর্তারা সাধারণ ছুটির আওতায় থাকবেন। আদেশে আরও বলা হয়, সীমিত আকারে অফিস খোলা থাকার সময় 30 জুন পর্যন্ত যানবাহন চলাচল করতে পারবে। তবে সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনা শনাক্তের 100তম দিনে আক্রান্তের সংখ্যা 90,000 ছাড়িয়েছে। দেশের 58 পরীক্ষাগারের তথ্য সংগ্রহ করে 15,038 নমুনা পরীক্ষায় 24 ঘন্টায় 3,099 জনের শনাক্তের কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মারা গেছেন 38 জন। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। দেশে করোনা শনাক্তের 100তম দিন। 8ই মার্চ থেকে ধাপে ধাপে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা 90,000 ছাড়ালো। স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত বুলেটিনে শনাক্তের হার উল্লেখ করেছে 20.61%। একদিনে 38 জনের মৃত্যু নিয়ে এ পর্যন্ত কোভিড-19 প্রাণ হারিয়েছেন 1209 জন, যা শতকরা হার 1.33। নমুনা সংগ্রহ হয়েছে 15,733টি এবং নমুনা পরীক্ষা হয়েছে 15,038টি। এই যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,099 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 38 জন এবং এ পর্যন্ত 1,209 জন। অন্যদিকে হাসপাতাল ও বাড়িতে অবস্থানরত রোগী এবং উপসর্গহীনদের মধ্যে একদিনেই 15,297 জনের সুস্থতার খবরও দিয়েছে আইইডিসিআর। সুস্থতার হার 37.55%। শুধু হাসপাতালের সুস্থতা না, বাসায় এবং যারা উপসর্গবিহীন ছিলেন সবাই এই
এটার মধ্যে যোগ হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী ঝুঁকিপূর্ণ এলাকাভিত্তিক লকডাউনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয় বুলেটিনে। সর্বশেষ সংযোজিত গাইডলাইনটি হলো কোভিড-19 সংক্রমণের ঝুঁকি বিবেচনায় জোন ভিত্তিক সংযমন ব্যবস্থা বাস্তবায়ন। জোন নিয়ে পেপার পত্রিকা যা আছে এই গাইডলাইন অনুযায়ী সেই জোন করা হয়েছে এবং এই গাইডলাইনেই আপনারা জানতে পারবেন যে কিভাবে জোন করা হয়েছে এবং জোনের কি ক্রাইটেরিয়া। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। করোনাকালীন হাসপাতাল বা ক্লিনিকে আসা সাধারণ রোগীদের চিকিৎসা দিতে অবহেলার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, কোনো হাসপাতালে চিকিৎসা ছাড়া কেউ মারা গেলে তা হবে ফৌজদারি অপরাধ। এক রিট আদেশে অক্সিজেন সিলিন্ডারের দাম নির্ধারণ সহ 10 দফার নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে 11 মে দেশের সব হাসপাতাল ও ক্লিনিকে আসা রোগীদের ফেরত না পাঠিয়ে চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে নির্দেশনা জারি করা হয়েছে তা বাস্তবায়নে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তাও জানতে চেয়েছেন আদালত। বিচারপতি এম এনায়েতুর রহিমের ভার্চুয়াল বেঞ্চে এ আদেশ দেন। এর আগে সরকারি নির্দেশনা অমান্য করে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল থেকে সাধারণ রোগীদের ফিরিয়ে দেওয়ার বৈধতা নিয়ে রিট করেন সুপ্রিম কোর্টের 4 আইনজীবী। গুরুতর অসুস্থ কোনো রোগী যদি চিকিৎসা সেবা না পেয়ে মারা যায় তাহলে সেটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে বিবেচনা করা হবে বলে আদালত জানিয়েছেন। অক্সিজেনের মূল্য নির্ধারণ করার জন্য ভোক্তা অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে এই বিষয়ে নির্দেশনা দিয়েছেন যে অক্সিজেনের মূল্য নির্ধারণ করা হয়। করোনার সংক্রমণের 100তম দিনে বাংলাদেশ। সংক্রমণ শুরুর দেশ চীনকে ছাড়িয়ে আক্রান্তের সংখ্যার হিসেবে 18তম অবস্থান বাংলাদেশের। আক্রান্ত ও মৃত্যুর চূড়ায় ওঠার সময়টিতে সবচেয়ে বেশি সংক্রমণ রাজধানী ঢাকায়। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে তরুণরা, আর মৃত্যু ঝুঁকিতে আছে 60ঊর্ধ্ব ব্যক্তিরা। আক্রান্ত ও মৃত্যুর হার বেশি পুরুষদের মধ্যে। করোনার আগামী দিনগুলো আরও কঠিন হবে, তাই স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ বিশেষজ্ঞদের। বড় এলাকা ধরে জোন ভিত্তিক পূর্ণ লকডাউন বাস্তবায়নের পরামর্শ তাদের। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। করোনার 100তম দিন, সংক্রমণ ছড়িয়েছে সব জেলায়। আক্রান্তের হার বাড়ছে মৃত্যু। আশার আলো দেখাচ্ছে সুস্থতার হার। গেল ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়। চলতি বছরের 8 মার্চ দেশে ইতালি ফেরত 2 জন সহ 3 জনের দেহে প্রথম করোনা সংক্রমণের খবর জানায় সরকারের রোগ তথ্য ও রোগ নিয়ন্ত্রণ অধিদপ্তর IEDCR। তারা 2 জন ইতালি থেকে এসেছেন, নমুনা পজিটিভ হয়েছে যে তাদের, এবং এদের মধ্যে যেই মহিলা সদস্য আছেন তিনি একজনের পরিবারের সদস্য। আর প্রথম মৃত্যুর খবর আসে 18 মার্চ। একজন পূর্বে আক্রান্ত একজন ব্যক্তি। 6 মে সারা দেশে করোনা ছড়িয়ে পড়ার তথ্য দেয় IEDCR। শুরু থেকেই ঢাকা বিভাগ সংক্রমণ ঝুঁকির শীর্ষে। ঢাকা বিভাগে আক্রান্ত 67.56%। এর মধ্যে 46.80% আক্রান্ত রাজধানীতে। দ্বিতীয় অবস্থান চট্টগ্রাম বিভাগে আক্রান্ত 17.64%। ময়মনসিংহ বিভাগে 3.32%, সিলেট বিভাগে 2.70%, রংপুর বিভাগে 2.61%, খুলনায় 2.74%, রাজশাহী বিভাগে 2.21% এবং সবচেয়ে কম বরিশাল বিভাগে 1.21%। সংক্রমণের প্রথম 25 দিন 1 এপ্রিল দেশে আক্রান্তের সংখ্যা ছিল 54 ও মৃত্যু 6। 50তম দিন 26 এপ্রিলে আক্রান্তের সংখ্যা 5000 ছাড়ায় ও মৃত্যু 145। 75তম দিন 21 মে আক্রান্তের সংখ্যা 28511 এবং প্রাণহানি 408। 100তম দিনে আক্রান্তের সংখ্যা 90619 এবং মৃত্যু 1209। 15 দিনের ব্যবধানে দেশে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দ্বিগুণ হয়েছে। পুরুষরাই সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে, এই হার 71%। মৃত্যুর হারও পুরুষদের মধ্যে বেশি, 77%। সবচেয়ে বেশি আক্রান্ত 21 থেকে 30 বছর বয়সীরা, 28%। এরপরই 31 থেকে 40 বছর বয়সীদের আক্রান্তের হার 27%। সবচেয়ে কম আক্রান্ত 1 থেকে 10 বছরের মধ্যে, 3%। মৃত্যুর বিশ্লেষণে সবচেয়ে বেশি মৃত্যু 60 ঊর্ধ্ব মানুষের, 39%। 51 থেকে 60 বছরের মধ্যে 29.62%। সবচেয়ে কম 1 থেকে 10 বছরের মধ্যে 0.82%।
করোনা মোকাবেলায় কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের, সেই সাথে বড় এলাকা ধরে লকডাউন নিশ্চিত করার পরামর্শ তাদের। আমাদের কোভিড রোগের যে নিয়ন্ত্রণ সেটা প্রতিষ্ঠা করা, আরেকটি হলো কোভিড রোগীদের চিকিৎসা সেবাটা নিশ্চিত করা। ব্যক্তি পর্যায়ে যেন প্রত্যেকে আমরা কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলি। যে জোন ভিত্তিক ব্যবস্থা নেওয়া হয়েছে সারা দেশে অতি দ্রুত সেটা বাস্তবায়ন করা দরকার। তীব্র শ্বাসকষ্ট নেই বা আইসিইউর প্রয়োজন নেই, তাদের জন্য ফিল্ড হাসপাতাল করা খুবই দরকার। মহামারী মোকাবেলায় চিকিৎসক নিয়োগ, ল্যাবের সংখ্যা বাড়ানো, হাসপাতালগুলোতে সংকট নিরসন এবং কোভিড রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে পদক্ষেপ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশের হাসপাতালগুলোর সক্ষমতা যেমন বৃদ্ধি করা প্রয়োজন, যেটা করা হচ্ছে, হাসপাতালের বেড বাড়ানো প্রয়োজন বাড়ানো হচ্ছে, নিত্য নতুন ইকুইপমেন্ট সংযোজন হচ্ছে, ভেন্টিলেটর আইসিইউর সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে এবং অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে সকল ধরনের সরঞ্জামাদির ব্যবস্থা আমরা করেছি। সম্মিলিতভাবে করোনার বিরুদ্ধে লড়াইয়ের পরামর্শ বিশেষজ্ঞদের। তৃতীয় মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। করোনা সংকট দেশের স্বাস্থ্য খাতের বেহাল দশাকে সামনে নিয়ে আসে। তবে সংক্রমণ শুরুর 100 দিনের মধ্যেই ভিন্ন দৃশ্যপট। একটি ল্যাব থেকে এখন প্রায় 60টি ল্যাব, একটি নমুনা পরীক্ষা থেকে শুরু করে এ সংখ্যা এখন 15,000 ছাড়িয়েছে। স্বাস্থ্য খাতে যোগ হয়েছে 2,000 ডাক্তার ও 5,000 নার্স। আরও 3,000 জনবল যোগ হবে এ মাসে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নজরদারির কারণে এত কিছু সম্ভব হয়েছে। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। চীনে শুরু ডিসেম্বরে, 8 মার্চ করোনা সংক্রমণের শুরু বাংলাদেশে। 3 জন রোগী শনাক্ত করেছি। যারা বাইরে ঘোরাফেরা করতেছেন নিজ নিজ বাসায় অবস্থান গ্রহণ করুন। পরের ইতিহাসটা সবার জানা। নতুন এক যুদ্ধে বাংলাদেশ। আইইডিসিআর এর একটি ল্যাব থেকে পরীক্ষা শুরু। এখন এর সংখ্যা 60টিরও বেশি। অল্প কিছু নমুনা পরীক্ষা দিয়ে শুরু করে 100 দিনে পরীক্ষার সংখ্যা 15,000-এর উপরে। শুরুর দিকে কোভিড চিকিৎসায় আলাদা হাসপাতাল নির্ধারণ করা হয়। মহামারীর এই সময়ে হাসপাতালগুলোতে সেবা না পাওয়ার বিষয়টি বিবেচনা করে সব হাসপাতালেই কোভিড, নন কোভিড কর্নার স্থাপনের নির্দেশনা দেওয়া হয়। জেলা পর্যায়ে সকল 50 শয্যার অধিক সুবিধার হাসপাতালগুলো কোভিড চিকিৎসার আওতায় আনা হয়েছে। মহামারীর এই সময়ে স্বাস্থ্য খাতের বেহাল দশা নজরে আসে। দ্রুততম সময়ে স্বাস্থ্য খাতে যোগ হয় 7,000 জনবল, এর মধ্যে 5,000 নার্স ও 2,000 ডাক্তার। আরও 3,000 জনবল নিয়োগ প্রক্রিয়াধীন। সরকার 3,000 টেকনোলজিস্ট যে পদ সৃষ্টি করেছে, এইগুলোর নিয়োগ প্রক্রিয়াটা বাস্তবায়নাধীন। সম্প্রতি সরকার চিকিৎসক এবং যে নার্স নিয়োগ দিয়েছে, এটি কিছুটা তো স্বস্তির বিষয়। এত অল্প সময়ের মধ্যে সবকিছু গুছিয়ে নেওয়া গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি তদারকির কারণেই। এরই মধ্যে সব জেলা হাসপাতালে আইসিইউ শয্যা স্থাপন এবং কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। আমরা একদিকে যেমন করোনা মোকাবেলা করব, আমফান ঘূর্ণিঝড় আমরা মোকাবেলা করেছি, আবার পাশাপাশি আমার দেশের মানুষের স্বাভাবিক জীবন যাপনটা যাতে চলে, তারা যেন কষ্ট না পায়, তাদের জন্য যা যা করণীয় সেটা আমি করে যাব। করোনা যুদ্ধে 100 দিনের পথ চলায় সন্তুষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আমরা যেটা লকডাউন করেছিলাম সেটা অন্তত আন্তঃশহর বা আন্তঃপাড়ার যে সংক্রমণ ছড়ানো সেইটা প্রতিহত করতে পেরেছে। সেটা যদি না হতো তাহলে আমাদের কাপটা অনেক স্টিভ হতো, খারাপ। গ্যাপ সত্ত্বেও আমি মনে করি সরকারের গৃহীত সিদ্ধান্তের মধ্যে এইটা একটা বিশাল কাজ হয়েছে। টেস্ট করতাম 100, সেটাকে 50-এর উপরে নিয়ে যাওয়া, সেটাকে 15,000-এ নিয়ে যাওয়া, এটা আমরা যত গালি দেই কিন্তু বিস্ময়কর একটা কাজ করেছে, এ সম্বন্ধে কোনো সন্দেহ। তবে সবই কি সরকারের হাতে? রোগ নিয়ন্ত্রণের দায়িত্ব আছে নাগরিকদেরও। এখন নতুন ফেজে যখন সামাজিক সংক্রমণ শুরু হয়েছে, তখন একটা নতুন প্রোগ্রাম নিয়ে আসছে, এটা দরকার ছিল। এখন এটা সফলভাবে করা যদি না যায়, আমরা জানি না এটা কতদিন চলবে। আমরা এর জন্য কোয়ারেন্টাইন করেছি, আমরা আইসোলেশন করেছি, আমরা ল্যাবরেটরিতে রোগ শনাক্ত করার চেষ্টা করেছি, ট্রেসিং করার চেষ্টা করেছি। তাহলে যদি এগুলো সব সার্থক হতো, ইন্ডিভিজুয়ালি অথবা সামগ্রিকভাবে,
তার একটা ইম্প্যাক্ট দেখতাম আমরা আমাদের কার্ভে, সেটা আমরা দেখতে পারিনি। কার্ভটা ঊর্ধ্বমুখী। সম্মিলিত চেষ্টায় আবার বাংলাদেশ ফিরবে আগের চেহারায়। করোনার কালো মেঘ সরিয়ে উকি দেবে নতুন সূর্য। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। করোনার প্রভাব পড়েছে সমাজ সংস্কৃতিতে। সংক্রমণের 100 দিনের বেশিরভাগই ঘরে কাটছে অনেকের। সরাসরি দেখা নেই কাছের মানুষের সাথে, স্বজন বন্ধুদের সাথে গল্প নেই, আড্ডা নেই। সমাজবিজ্ঞানীরা বলছেন, কৃত্রিম প্রযুক্তি নির্ভর সামাজিক সম্পর্কে আনন্দ প্রকাশ করা যায় না। এটা বাঙালিয়ানাকে খর্ব করছে। আরও জানাচ্ছেন মাহমুদ হাসান। করোনার কালো মেঘ ঘিরে ধরে গত 8 মার্চ। এরপর থেকেই বাড়তে থাকে সংক্রমণ। 26 মার্চ থেকে শুরু হয় সাধারণ ছুটি। সবকিছুই স্তব্ধ। সামাজিক জীবনেও হঠাৎ বদল। বন্ধুর সাথে হাত মেলানো, কাছের মানুষের সাথে কোলাকুলি করা যাবে না, হাতে হাত ধরে হাঁটা যাবে না। করোনা থামিয়ে দিয়েছে পাশাপাশি বসে গল্প করা, আড্ডা দেওয়া। থেমেছে সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান। জন্মদিনের অনুষ্ঠান নেই, উচ্ছ্বাস নেই। বিরাট এক পরিবর্তন ঘটে গেছে মানুষের জীবনে। গতানুগতিক সংস্কৃতি যেমন একদিকে খর্ব হচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, এবং আমরা একই সাথে দেখতে পাচ্ছি যে আমাদের যে স্বাভাবিক যে সামাজিক সম্পর্ক, সেই জায়গাগুলোতেও আমাদের নতুন রকমের একটা কৃত্রিম সামাজিক সম্পর্কের মধ্যে আমরা উপনীত হচ্ছি। করোনা কৃত্রিম প্রযুক্তি নির্ভর নিষ্ঠুর এক সময়ের দিকে নিয়ে যাচ্ছে বলেই মনে করছেন সমাজবিজ্ঞানীরা। একাকিত্বকে জয় করতে হবে এবং যতটা সম্ভব যে আমরা সেটা যদি আমরা কৃত্রিম ভাবেও হয়, আমাদের মধ্যে যতটা সম্ভব নিয়মিত যোগাযোগ তৈরি করা এবং যতটা সম্ভব দূর থেকে হলেও সাহায্য করা এবং সহমর্মিতা তৈরি করা। সামাজিক আচরণ বদল করেই পার করতে হবে করোনাকাল। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় নিলেন সিলেটের গণমানুষের নেতা ও সিটি কর্পোরেশনের প্রথম মেয়র বদরুদ্দিন আহমদ কামরান। তার মরদেহ সিলেটে এসে পৌঁছালে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সংক্রমণ বিধি মেনে জানাজা শেষে তাকে দাফন করা হয় মানিক পীর রহমতুল্লাহর গোরস্থানে। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরুর রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাসরিন। দুপুরে ঢাকা থেকে বদরুদ্দিন আহমদ কামরানের মরদেহ নেওয়া হয় সিলেটের মাছিমপুরে অবস্থিত তার বাসভবনে। কান্নায় ভেঙে পড়েন স্বজন ও রাজনৈতিক সহকর্মীরা। উনি আমাদের ভাই ছিলেন না, বাবার সমতুল্য ছিলেন। ওনার জন্য আমরা কিচ্ছু করতে পারলাম না। তোমরা সবাই মিলেমিশে একসাথে থাকবো, এই কথা বলে কালকে। অত্যন্ত উদার মিষ্টভাষী লোক ছিলেন। তিনি যে এমনভাবে আমাদেরকে ছেড়ে চলে যাবেন, এটা আমরা কল্পনা করতে পারিনি। এরপর জানাজা শেষে শহরে মানিক পীর রহমতুল্লাহর গোরস্থানে মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। কামরানের শূন্যতা কোনোভাবে পূরণ হওয়া নয় বলে জানান তার দীর্ঘদিনের সহকর্মীরা। সিলেটবাসী অবশ্যই তার একজন জনপ্রিয় জনদরদি অকৃত্রিম বন্ধুকেই হারালো। আমি ক্ষতবিধ্বস্ত। আমাদের একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আমি তার সুস্থ পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। 1972 সাল থেকে সিলেটে জনপ্রতিনিধি ছিলেন বদরুদ্দিন আহমদ কামরান। 3 বারের পৌর কাউন্সিলর, 1 বার পৌরসভার মেয়র ও 2 বার সিটি মেয়র ছিলেন তিনি। সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালনের পর 2 দফা কেন্দ্রীয় সদস্যের দায়িত্বও পালন করেছেন। কিছুদিন আগে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হলে তাকে প্রথমে সিলেটে, পরে প্রধানমন্ত্রীর নির্দেশে 6 জুন ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়। সোমবার ভোরের দিকে সেখানে মারা যান তিনি। মুশফিকা নাজনীন, একুশে টেলিভিশন। সামাজিক দূরত্ব মানছে না কেউই, আর এই কারণেই বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। 97% মানুষই মানছে না সামাজিক দূরত্বের নির্দেশনা। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে অনলাইন ব্রিফিংয়ে দুর্নীতি দমনে প্রধানমন্ত্রীর সদিচ্ছার প্রশংসাও করে টিআইবি। বিস্তারিত আদিত্য মামুনের রিপোর্টে। করোনা ভাইরাস প্রতিরোধের পরিকল্পনা ও কৌশল, চিকিৎসা ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা নিয়ে টিআইবির গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এই অনলাইন ব্রিফিংয়ের আয়োজন। প্রতিবেদনে সরকারের 7 দফা ইতিবাচক উদ্যোগের কথা উল্লেখ করা হয়। সংকট কাটিয়ে উঠতে 15 দফা সুপারিশও করা হয়।
সংক্রমণ প্রতিরোধে সরকার ইতিমধ্যে বিভিন্ন ধরনের ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে। করোনা সংক্রমণ রোধে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ জরুরি বলে উল্লেখ করেছে টিআইবি। স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সরঞ্জাম সরবরাহ সহ ল্যাব সুবিধা বাড়ানোর কথাও বলা হয়েছে প্রতিবেদনে। এই সংকট মোকাবেলায় যে কর্মযোগ্য বা যে উদ্যোগ গৃহীত হয়েছে সেগুলো আরো অধিকতর কার্যকর করে যেন সম্পাদিত হয়। সামাজিক দূরত্ব মানার উপরও গুরুত্ব আরোপ করা হয় প্রেস ব্রিফিং এ। আমাদের আগের তুলনায় আরো বেশি আমরা সফল হব সরকারকে এই বিষয়গুলো সম্পর্কে সচেতন করার জন্য এবং সেগুলোকে তার উপর ভিত্তি করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করার জন্য। টিআইবি মনে করে সবাইকে একযোগে কাজ করেই করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করতে হবে। আরো কার্যকরভাবে আরো স্বচ্ছতার সাথে ক্রয় খাতকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায়। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। টিআইবির অনেক রিপোর্টই একপেশে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয় সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি বলেন, টিআইবি কখনোই প্রশংসা করে না, শুধু সমালোচনাই করে। টিআইবি কোনো কাজের সরকারের প্রশংসা করতে পারে নাই। এই টিআইবি পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে বলে বড় গলায় বলেছিল। যখন কানাডার আদালতেও বিশ্বব্যাংক হেরে গেল, টিআইবির তখন জাতির কাছে ক্ষমা চাওয়া প্রয়োজন ছিল। এরকম বহু ক্ষেত্রে টিআইবি প্রমাণ করেছে তারা আসলে প্রকৃতপক্ষে সঠিক গবেষণা প্রসূত কোনো রিপোর্ট পেশ করে না। তাদের অনেকগুলো রিপোর্ট, আমি সবগুলো বলবো না, অনেকগুলো রিপোর্ট একপেশে এবং সরকারকে প্রশ্নবিদ্ধ করার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। রাজধানীর মুগদা এলাকা থেকে করোনা ভাইরাসের জাল সার্টিফিকেট তৈরি চক্রের 4 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব 3-এর অধিনায়ক ঘটনাস্থলে সাংবাদিকদের জানান, উত্তর মুগদার নিউ নাইস স্টুডিও অ্যান্ড কম্পিউটারের মালিক সহ 4 জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়ারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে 5 থেকে 7 হাজার টাকার বিনিময়ে প্রায় 1,500 জাল সার্টিফিকেট বিক্রি করেছে। করোনা ভাইরাসের সনদের সাথে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সংযুক্তের বিধান থাকলে জাল সনদ বন্ধ করা সম্ভব বলেও জানায় র্যাব 3-এর অধিনায়ক। বিভিন্ন প্রতিষ্ঠান একটা রিকোয়ারমেন্ট দেয় যে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে কাজে যোগদান করতে হবে। ঢাকা মহানগর মুগদা এলাকায় অভিযান পরিচালনা করে 4 ব্যক্তিকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। এখন পর্যন্ত প্রাথমিক স্বীকারোক্তিতে তারা বলছে 1 থেকে 150 জনের মধ্যে দিয়েছে এবং 50 থেকে 60টা বোধহয় প্রক্রিয়াধীন ছিল। বেশিরভাগ ক্ষেত্রেই সাইবার অপরাধের শিকার হন নারীরা। এর মধ্যে আবার 23 থেকে 25 বছর বয়সী নারীরাই এই অপরাধের শিকার হচ্ছে। ভুক্তভোগীদের বেশিরভাগই অপরাধের শিকার হওয়ার পর জানতে পারে। সাইবার ক্রাইম নিয়ে আদিত্য মামুনের 3 পর্বের ধারাবাহিকের 2য় পর্ব। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরাধের শিকার 3 নারী তাদের সাথে ঘটে যাওয়া অপরাধের বৃত্তান্ত জানিয়েছেন। ফেসবুকে বন্ধু পরিচয়ে কিছু অপরাধী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে, পরে নানা কুপ্রস্তাব, স্বার্থসিদ্ধি না হলে ফেসবুক থেকে ছবি নিয়ে বিকৃত করে ছড়িয়ে দেয় ইন্টারনেটে। বিভিন্ন আইডি থেকে সে আমার ছবিগুলি পাঠাতো এবং আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে। বুঝতে পেরে আমি আমার পরিবারের সাথে ব্যাপারটা শেয়ার করি এবং সাইবার ক্রাইম অপরাধ দমনের পক্ষ থেকে এ ব্যাপারে স্টেপ নেওয়া হয়। এই নারীর সাথেও একই রকম ঘটনা ঘটে। অনলাইনে কেনাকাটা করতে গিয়ে লেনদেনে বনিবনা না হওয়ায় তার ছবি বিকৃত করে কুরুচিপূর্ণ মেসেজ দেয়া হয়। ফেসবুকে একটি পেজে কিছু ড্রেস অর্ডার করি আমার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে। এরপর হঠাৎ করে কিছুক্ষণ পর দেখি আমার নাম্বারে অনেক কল আসা শুরু হয়। তো তারপর তাদেরকে জিজ্ঞেস করি যে আপনারা আমার নাম্বার কোথায় পেয়েছেন। তখন বলে যে আপনাকে আমরা একটা গ্রুপে দেখেছি, আপনি তো ছবি দিয়ে পোস্ট করেছিলেন। তারপর আমি সেই গ্রুপে ঢুকি এবং গ্রুপে ঢুকে দেখি যে আমার ছবি দিয়ে নিচে ইমোতে কল দাও, রাতে কল দাও, এরকম অনেক বাজে বাজে কথা লেখা থাকে। হয়রানির শিকার হয়েছেন ঝর্ণা ইয়াসমিন। ফেসবুকে সুবাদে তার অজান্তেই তার ছবি নিয়ে ভুয়া আইডি তৈরি করে তারই পরিচিত জনদেরকে নানা অশ্লীল মেসেজ ও টাকা চেয়ে বার্তা দেয়া হয়। পরে সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগও করেন। আমার স্ত্রীর ছবি ব্যবহার করেছে একটি ফেক আইডিতে, যার ছবি বা যার নাম ব্যবহার করা হলো তাদের জন্য বিরাট ক্ষতির ব্যাপার। সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর বলছেন, নারীরাই অপরাধীদের টার্গেট হচ্ছেন।
কিছু মামলা আছে হ্যাকিং ও তথ্য যোগাযোগ কেন্দ্রিক। শাস্তি নিশ্চিতে সাজা প্রদানে আইন বেশ কঠোর বলেও জানান তিনি। তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনের বিচার সর্বোচ্চ সাজা 5 বছর, কোনো কোনো ক্ষেত্রে যাবজ্জীবনের মৃত্যুদণ্ড, যেগুলো আসলে অত্যন্ত ঘৃণিত অপরাধ, সেগুলোর ক্ষেত্রে বিচারের সাজার পরিমাণ অনেক বেশি। সাইবার অপরাধের বিচার ও শাস্তি নিশ্চিতে কাজ করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সময়ের সাথে সাথে বাড়ছে সেবাও। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সন্তান সম্ভবা নারীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে মেডিকেল ক্যাম্প চালু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মা ও শিশুর সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে এই আয়োজন। চিকিৎসা সেবা নিতে আসা মায়েরা করোনায় আক্রান্ত হলেও সেনাবাহিনীর তত্ত্বাবধানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। রাসেল খানের রিপোর্ট। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মহাখালীতে গর্ভবতী মায়েদের চিকিৎসায় বাংলাদেশ সেনাবাহিনীর এই উদ্যোগ। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের স্ত্রী ও ধাত্রীবিদ্যা বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ এই সেবা দিচ্ছেন। এমন সেবা আমরা করোনা ভিতরে পাইলে আমাদের অনেক সহযোগিতা হবে। পরীক্ষা করলে খাবার দিতে আছে, ঠান্ডা জায়গা বয়াইছে, আলট্রাসাউন্ড করতে বলছে, রিপোর্ট দেখাইতে বলছে, ওনাদের ওষুধ দিচ্ছে এখান থেকে। করোনায় অনেক সন্তান সম্ভবা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত, তাদের কথা চিন্তা করেই এই আয়োজন, জানান 46 স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার। চিকিৎসা সেবার ক্ষেত্রে যদি কাউকে করোনার সিমটম পাওয়া যায়, আমরা সেক্ষেত্রে সেনাবাহিনীর ব্যবস্থাপনাতেই কোভিড টেস্টের জন্য আমরা ব্যবস্থা রেখেছি। 9 জুলাই পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় এই কার্যক্রম চলবে। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। 20 লাখেরও বেশি টাকা জরিমানার মধ্য দিয়ে দ্বিতীয় দফায় 10 দিনের মশক নিধন অভিযান শেষ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। শেষ দিনের অভিযানে বেশ কয়েকটি স্থাপনায় মশার লার্ভা পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। এদিকে বছরব্যাপী মশক নিধন অব্যাহত আছে দক্ষিণ সিটি কর্পোরেশনে। মাহমুদ হাসানের রিপোর্ট। শেষ হলো ঢাকা উত্তর সিটির মশক নিয়ন্ত্রণ অভিযান। 6 জুন শুরু হয় অভিযান। 54টি ওয়ার্ডের 1,500-এরও বেশি স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া যায়। জরিমানা করা হয় 20 লক্ষাধিক টাকা। ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত বাধার সম্মুখীন হয়। মালিক পক্ষের অসহযোগিতায় প্রবেশ করতে পারেননি বেশ কয়েকটি ভবনে। তাছাড়া শেষ দিনের অভিযানে লার্ভা পাওয়ায় জরিমানা করা হয় বেশ কয়েকটি স্থাপনায়। হাউজে পানি জমে এডিস মশার লার্ভা সৃষ্টি হয়েছে, তারই প্রেক্ষিতে যে ডেভেলপার কোম্পানি তাদেরকে আমরা 20,000 টাকা অর্থদণ্ড প্রদান করেছি। এদিকে দক্ষিণ সিটির বিভিন্ন এলাকায় কাউন্সিলররা উপস্থিত থেকে লার্ভিসাইডিং এবং ফগিং করছেন। চিপার ভিতরে এবং ঘরের ভিতরে যে ময়লাটা আছে সেটা কিন্তু আমরা বের করতে পারছি না। যে বাড়ির মালিক, যে ভাড়াটিয়া, তাদেরই দায়িত্ব সেখানে পরিষ্কার রাখা। মশার উপদ্রব না বৃদ্ধি পায় তার জন্য আমরা আমাদের কর্মী বাহিনী তাদেরকে পাঠিয়ে সেই ছাদ পরিষ্কার করে দিচ্ছি, পাশাপাশি যেখানে পানি আছে সেখানে সরিয়ে দিচ্ছি। এডিস মশার প্রজনন ধ্বংসে এই অভিযান চলমান থাকবে বলেও জানান তারা। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, সম্ভাবনার বাংলাদেশ। মাল্টা চাষে সফলতা পেয়েছেন ময়মনসিংহের ফুলবাড়িয়ার আয়ুব আলী। আর তার সাফল্যে আগ্রহী হয়ে উঠেছেন এলাকার যুবকেরা। কৃষি বিভাগ বলছে পুষ্টি চাহিদা মেটাতে সম্ভাবনাময় মাল্টা চাষ আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় অর্থনীতির চাকা সচলে সহায়ক হবে। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। লেনদেনে তীব্র খরা চলছে দেশের পুঁজিবাজারে, কমছে সূচকও। সোমবার ডিএসইতে লেনদেন হওয়া 262টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে মাত্র 60টির, কমেছে 34টির, আর অপরিবর্তিত রয়েছে 221টির দর। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় 6 পয়েন্ট কমে নেমে আসে 3,958 পয়েন্টে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় মাত্র 61 কোটি 54 লাখ টাকা। সূচক কিছুটা কমেছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া 86টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 11টির, কমেছে 22টির, আর বদলায়নি 53টির দর। আর সিএসইতে মোট লেনদেন
লেনদেন হয়েছে 10,70,00,000 টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। সংবাদ শেষ করব বর্ষা আবাহনের সংবাদ দিয়ে। আষাঢ়ের প্রথম দিনে প্রকৃতিতে বর্ষার আগমন। এবার করোনা মহামারীতে বর্ষা উৎসবের আনুষ্ঠানিকতা না থাকলেও বৃষ্টির রিমঝিম শব্দ ঠিকই বাঙালি মনে উৎসবের ঝংকার তোলে। কালো মেঘ ছাপিয়ে বৃষ্টির জলে ভেসে যাক মহামারীর কঠিন সময়। আরও জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। আকাশে কালো মেঘের ঘনঘটা, রিমঝিম বৃষ্টি, ষড়ঋতুর বাংলার প্রকৃতির আরেক রূপ বর্ষার আগমন। গ্রীষ্মের খরতাপে শুষ্ক প্রকৃতিকেই শুধু নয়, মনকে ভিজিয়ে দেয় বর্ষা। অন্ধকার করা কালো মেঘ, কখনো ঝিরিঝিরি বৃষ্টি, আবার কখনো বা মুষলধারে। এই সৌন্দর্য শুধু এ বাংলাতেই। তরু পল্লবে জাগে প্রাণ, জলভরা নদী, নিসর্গের সবুজে পাতায় জল ঝরার শব্দ মনে দোলা দেয়। বর্ষায় প্রেম জাগে মনে মনে, নাচে হৃদয় ভালোবাসার টানে। বাদল দিনে গাছে গাছে কদম বকুল সৌন্দর্য ছড়ায় বাংলার শহর নগর গ্রামে। বর্ষার ঘাস ফুল সন্ধ্যা মালতীও কম যায় না। বর্ষা এসেছে করোনাকালে, ঘন কালো মেঘের ভীষণ বৃষ্টিতে ধুয়ে যাক মহামারীর কাল। বর্ষার উৎসব তোলা থাক আগামীর জন্য। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। প্রস্তাবিত বাজেট ভাবনার কেন্দ্রে মানুষ, সংসদে 46,516 কোটি টাকার সম্পূরক বাজেট পাস। দেশ ডিজিটাল হয়েছে বলেই করোনায় সেবা দেয়া যাচ্ছে বললেন প্রধানমন্ত্রী, হাল না ছাড়ার আহ্বান। 2 সিটিতে 48 হটস্পট, জানালেন মেয়র। রেড জোনে 30 জুন পর্যন্ত ছুটি। 100তম দিনে আক্রান্ত 90,000 ছাড়ালো, হাসপাতালে অবহেলায় মৃত্যু ফৌজদারি অপরাধ বলছে হাইকোর্ট। শ্রদ্ধা ভালোবাসায় সিলেটের প্রথম মেয়র কামরানের চিরবিদায়, মায়ের কবরের পাশে দাফন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।